আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে উৎপাদন ব্যয় হিসাব এই অধ্যায়ের উপর আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল ম্যাথ সলভ করব। আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2022 সালের 10 নং প্রশ্ন সমাধান করব। তাই চলো কথা না বাড়িয়ে আমরা একটু প্রশ্নটা দেখি। প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে বলা আছে সফি ফুড কোম্পানি লিমিটেডের দুইজন কর্মচারীর 2021 সালের জানুয়ারি মাসের বেতন সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। তাহলে আমরা আবারও বেতন বিবরণ রিলেটেড ম্যাথ করব। এখানে বলা আছে যে বিবরণ মন্টু পিন্টু তার বেতন সংক্রান্ত তথ্যগুলো প্রশ্নে দেওয়া আছে। মূল বেতন এটা হতো 18,000 টাকা, 20,000 টাকা, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 45%, চিকিৎসা ভাতা 1,000 টাকা, 1,000 টাকা, মহার্ঘ ভাতা 20% মানে মূল বেতনের উপর লেখা থাকুক বা না থাকুক। ভবিষ্যৎ তহবিলে কর্তন 10%। এবার শুধু ভবিষ্যৎ তহবিলে শুধু শ্রমিকরা দিবে, এখানে কিন্তু আর নিয়োগকর্তা দিবে না। নিয়োগকর্তা দিলে কি হবে আমি দিনাজপুর বোর্ড 2022 সালের প্রশ্নে খুব ভালোভাবে বুঝিয়েছি। যদি সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই ওই ম্যাথটা সলভ করে নিবা। ওকে, তারপরে কল্যাণ তহবিলে কর্তন 100 টাকা 100 টাকা। এখন বলছে জানুয়ারি মাসে মোট কার্য দিবস ছিল 25 দিন। এই মোট কার্য দিবস বলতে বুঝাচ্ছে এই 25 দিনের জন্য মন্টু মূল বেতন পায় 18,000 টাকা, পিন্টু মূল বেতন পায় 20,000 টাকা। কার্য দিবস বলতে ওই মাসে তাদেরকে কতদিন কাজ করতে হয়েছে, তাদেরকে কাজ করতে হয়েছে 25 দিন। 25 দিনের জন্যই মূলত তারা মূল বেতন পাবে। উক্ত মাসে মন্টু 5 দিন ও পিন্টু 3 দিন বিনা বেতনে ছুটি ভোগ করেছেন। তারপরে এই 25 দিনের মধ্যে বিনা বেতনে ছুটি ভোগ করছে মন্টু 5 দিন। এই 25 দিনের মধ্যে বিনা বেতনে পিন্টু ছুটি ভোগ করছে 3 দিন। বিনা বেতনে মানে এই 5 দিনের জন্য মন্টু কোনো বেতন পাবে না, এই 3 দিনের জন্য মন্টু কোনো বেতন পাবে না। ওকে, এটা হচ্ছে বিনা বেতনে। এখন তোমাকে কয়ে বলছে বিনা বেতনে ছুটি বাবদ কর্তনের পরিমাণ নির্ণয় করো। এটা বিনা বেতনে যে তুমি ছুটি কাটাচ্ছ এটা কিন্তু কর্তন হবে। এখানে কিন্তু বলাই আছে বিনা বেতনে, তার মানে তুমি 25 দিনের মধ্যে 5 দিন ছুটি নিছো। এই 5 দিনের জন্য প্রতিষ্ঠান তোমাকে কোনো বেতন দিবে না। এখন তোমাকে যখন মোট উপার্জন নির্ণয় করতে হবে তুমি কিন্তু মূল বেতন 18,000 আর 20,000 দেখাবা। কিন্তু এই তুমি যে 18,000 টাকা পাচ্ছ, এই 18,000 টাকা কত দিনের জন্য পাচ্ছ? এই 18,000 টাকা পাচ্ছ 25 দিনের জন্য। ভালো করে বোঝো, এই 18,000 টাকা এবং 20,000 টাকা তো 25 দিনের জন্য পাচ্ছ। এই 18,000 টাকা মন্টু পাচ্ছে 25 দিনের জন্য, এই 20,000 টাকা পিন্টু পাচ্ছে 25 দিনের জন্য। তাহলে 25 দিনের জন্য 18,000, 25 দিনের জন্য যদি 20,000 হয়, এর মধ্যে থেকে তুমি যদি 5 দিন বা 3 দিনের বিনা বেতনে ছুটি খাটাও, তুমি যখন অঙ্ক মোট উপার্জন বের করবা তখন তো তুমি 18,000 20,000 ধরেই দেখাবা। তুমি যে 18,000 টাকা লিখলা তুমি তো বেশি লেখা হইলো, তুমি যে 20,000 টাকা লিখলে তোমার তো বেশি লেখা হইলো, কারণ তুমি তো বিনা বেতনে ছুটি খাটাইছো। তার মানে ওই জন্য তো তুমি বেতন পাবা না। তাহলে ওই টাকাগুলো কি করবে? 5 দিনের টাকা 3 দিনের টাকা প্রতিষ্ঠান কেটে নিবে। এটা কর্তন। এখন এটাই তোমাকে কয় নির্ণয় করতে বলছে। একদম সিম্পল বিষয়, বিনা বেতনে ছুটি বাবদ কর্তনের পরিমাণ নির্ণয় করো। আমি এটা বোর্ডে না দেখিয়ে আমি এখানেই তোমাকে বিষয়টা ক্লিয়ার করছি। এই যে 10 নং প্রশ্নের সমাধান ক, বিনা বেতনে ছুটি বাবদ কর্তনের পরিমাণ নির্ণয়। একদম সিম্পল, তুমি ওই থেকে নেমে যাও। মন্টু 18,000 টাকা কত দিনের জন্য পায়? 25 দিনের জন্য পায়। তুমি এইভাবে চিন্তা করো, 25 দিনের জন্য 18,000 টাকা, একদিনের জন্য কত? তাহলে তুমি যদি মন্টু হও তুমি 25 দিনের জন্য কত পাও? 18,000 টাকা। তাহলে একদিনের জন্য কত পাবা? তো অবশ্যই তোমাকে ভাগ করতে হবে। 18,000 ভাগ 25, একদিনের জন্য তুমি 720 টাকা পাও। একদিনের জন্য পাও 720 টাকা। তুমি মন্টু একদিনের জন্য তোমার প্রতিষ্ঠান 720 টাকা দেয়। তুমি কয়দিন বিনা বেতনে ছুটি কাটাইছো? 5 দিন। তারপরে এই 5 দিনের জন্য কোম্পানি তোমাকে কোনো টাকা দিবে না। তোমাকে ওই 5 দিনের টাকাটা নির্ণয় করতে হবে। তাহলে 720 গুণন 5, একদম সিম্পল। তাহলে গুণন দিবা 5, বাস হয়ে গেল 3,600 টাকা। তাহলে আমি কি করছি, মন্টু এই 18,000 কে যখন 25 দ্বারা ভাগ করলাম একদিনের বেতন আসলো। তুমি কয়দিন বিনা বেতনে ছুটি কাটাইছো? 5 দিন। 5 দিয়ে গুণ করো, তুমি 3600 টাকা পাবা। ঠিক তেমনি ভাবে পিন্টু 25 দিনের জন্য কয় টাকা পায়? 20,000 টাকা। তাহলে 25 দিনের জন্য 20,000 টাকা, একদিনের জন্য কত? তাহলে 20,000 ভাগ 25, একদিনের জন্য 800। তাহলে পিন্টু পায় একদিনের জন্য 800। সে কয়দিন বিনা বেতনে ছুটি কাটাইছে? 3 দিন। তো 3 আসে 2400, এই যে 2400 টাকা। তাহলে দুজন মিলে মোট ছুটি বাবদ কর্তনের পরিমাণ কত? তাহলে অতএব ছুটি বাবদ কর্তনের পরিমাণ 6,000 টাকা। একদম ইজিলি কিন্তু আমরা এগুলো বাইর করতে পারি। আসলে সিম্পল বিষয়, এগুলো আসলে বুঝতে হবে তোমাকে। ওকে, বুঝলেই সহজ, না বুঝলে কিন্তু অনেক কঠিন। ওকে, আমাদের ক হয়ে গেল খুব সহজে। এখন আমি যাব ক্ষয়ে কি বলছে আমাকে একটু খটা দেখে নিই আমরা। ক্ষয়ে বলছে জানুয়ারি মাসে প্রতিষ্ঠানের বেতন বিবরণী প্রস্তুত করো। বেতন বিবরণী, মজুরি বিবরণী, এতে আমরা কি করি? শ্রমিক বা কর্মচারী বা কর্মকর্তা নিট কত টাকা বেতন বা মজুরি পাবে এটা আমরা নির্ণয় করি।
আমরা নিট বেতন বা নিট মজুরি আমরা কয়টা ধাপে নির্ণয় করি? আমরা প্রথমে দুইটা ধাপ করি। আমি মোট উপার্জন বের করি, মোট কর্তন বের করি। মোট উপার্জন থেকে কর্তন বিয়োগ করে আমরা নিট বেতন বা নিট মজুরি পাই। এখানে তো আর ব্যতিক্রম না। তাহলে এখানে জানুয়ারি মাসে প্রতিষ্ঠানের বেতন বিবরণী প্রস্তুত করবো, মানে আমার এখানে যে মন্টু আর পিন্টু আছে তারা জানুয়ারি মাস শেষে কত টাকা নিট বেতন পাবে এটা নির্ণয় করতে হবে। এই জন্য আমাকে খ লিখতে হবে। এই যে খ, শফিপুর কোম্পানি লিমিটেড বেতন বিবরণী, বিবরণ মন্টু পিন্টু মোট। যেহেতু এবার দুইজন তাই নাম লিখে এখানে মোট দিব। প্রথমে উপার্জন, আগের মতোই সব সিস্টেম, এখানে নতুনত্ব কিছু নাই। উপার্জন মানে কি? মূল বেতনের সাথে অন্যান্য যে সুবিধাগুলো আছে যোগ করলে আমরা আসলে উপার্জন পাবো। এখানে কি কি আমাদের আছে? যে মূল বেতন ব্যতীত তোমার অন্যান্য ভাতা আছে, মূল মজুরির সাথে বা মূল মজুরি বেতনের সাথে বাড়ি ভাড়া ভাতা আছে, চিকিৎসা ভাতা আছে, মহার্ঘ ভাতা আছে। এখানে চিকিৎসা ভাতা টাকায় আছে, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 45% আছে, মহার্ঘ ভাতা মূল বেতনের 20% আছে। এই জিনিসগুলা যখন পার্সেন্ট থাকে, আমি তোমাকে বলে দিই, পার্সেন্ট গুলা অলওয়েজ লেখা থাকুক বা না থাকুক, তুমি মূল বেতন বা মূল মজুরির উপরে অ্যাপ্লাই করবা। তাহলে মন্টুর জন্য 18,000-এর 45%, 18,000-এর এই 20%। পিন্টুর জন্য 20,000-এর 45%, 20,000-এর 20%। ওকে, তারপরে ভবিষ্যৎ তহবিলে কর্তন, তাহলে এই 18,000-এর 10%, এই 20,000-এর 10%। তাহলে এখানে উপার্জনের কর্তন গুলো দেওয়া আছে, এইগুলাই আমরা এখন সমাধানে লিখবো। তাহলে এখানে আমরা লিখছি ক উপার্জন সমূহ। দেখো, মূল বেতন 18,000 টাকা, 20,000 টাকা, দুইজনের যোগফল কত? 38,000 টাকা। বাড়ি ভাড়া ভাতা এই 18,000-এর 45% কাটলে তুমি 8,100 পাবা, আবার 20,000-এর 45% কাটলে তুমি 9,000 পাবা। এখন দুইজন মিলে মোট কত? 17,100 টাকা। চিকিৎসা ভাতা টাকায় দেওয়া আছে 1,000 টাকা, 1,000 টাকা, মোট হচ্ছে 2,000 টাকা। মহার্ঘ ভাতা 20%, 18,000-এর 20% 3,600 টাকা, 20,000-এর 20% 4,000 টাকা, দুইজনের মিলে 7,600 টাকা। আর এখানে কোনো উপার্জন নেই। এখন আমি মন্টুর এই 4টা টাকা যোগ করলে আমরা 30,700 টাকা পাবো, পিন্টুর এই 4টা টাকা যোগ করলে আমরা 34,000 টাকা পাবো। এটা মোট উপার্জন। এই দুইজনের টাকা যোগ করলে কত পাবো? 64,700 টাকা। একদম সিম্পল। এখন খ, আসো কর্তন সমূহ। আমার কর্তন এখানে ছিল ভবিষ্যৎ তহবিল। ভবিষ্যৎ তহবিল ছিল আমাদের স্পষ্ট বলা আছে, দেখো গিয়ে, ভবিষ্যৎ তহবিল ছিল তোমার 10%, আর কল্যাণ তহবিলে টাকা আছে 100-100। ওকে, তাহলে আমরা ওই কর্তনগুলো এখানে লিখবো। প্রথমে লিখবো ভবিষ্যৎ তহবিল। আমি কি করলাম? 18,000-এর 10% 1800, 20,000-এর 10% 2,000, দুইজনের যোগফল 3,800। কল্যাণ তহবিল 100-100, যোগফল 200। আবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা বক্সের নিচে আছে, যে তারা, অর্থাৎ তারা বলতে মন্টু এবং পিন্টু, স্পষ্ট বলা আছে কয় বের করছো তুমি। এই যে নিচে বলা আছে জানুয়ারি মাসে মোট কার্য দিবস ছিল 25 দিন। এই 25 দিনের মধ্যে আবার মন্টু 5 দিন বিনা বেতনে ছুটি কাটাইছে, পিন্টু 3 দিন বিনা বেতনে ছুটি কাটাইছে। তার মানে এই 5 দিনের জন্য মন্টু কোনো বেতন পাবে না, 3 দিনের জন্য মিন্টু কোনো বেতন পাবে না। এখন যখন তুমি মূল বেতন লিখছো তখন তো তুমি 25 দিনের জন্যই লিখছো, কিন্তু তারা তো পাবে 20 দিনের। তাহলে আগে তুমি 25 দিনের যোগ করলা, পরে মাইনাস করো 5 দিন, তাহলে তোমার এখানে মন্টু 20 দিনে পাচ্ছে। তুমি পিন্টুর ক্ষেত্রে 20,000 টাকা লিখছো, ওটা লিখছো 25 দিনের জন্য, তাহলে 25 দিনের জন্য লিখছো, ওটা প্রসেস। সে আসলে এক্স্যাক্টলি কয় দিনের বেতন পাবে? 22 দিনের। তাহলে তুমি প্রথমে লিখছো 25 দিন, মাইনাস করো 3 দিন, তাইলে 22 দিন। এই জন্য আমরা কি করতেছি? বিনা বেতনের ছুটি এটাকে কর্তন দেখাচ্ছি, অ্যাডজাস্ট করার জন্য, সমন্বয় করার জন্য। তাহলে দিন শেষে মন্টু এই মাসে কত টাকা পাবে? 20 দিনের টাকা পাবে। তুমি আগে 25 দিন লিখছো প্রসেসের কারণে, পরে তুমি বিয়োগ করলা 5 দিন বিনা বেতনের ছুটি। মিন্টুর ক্ষেত্রে তুমি লিখছো আগে 25 দিন, পরে বিয়োগ করলা 3 দিন, তাহলে 22 দিন হয়ে গেল। এটা হচ্ছে প্রসেস। ওকে, তাই আমরা এখানে নিচে লিখছি কয় তো বিনা বেতনে, আমি লিখছি তোমার বিনা বেতনে ছুটি বোধ কর্তন এর 3,600 টাকা, এর 2,400 টাকা। এটাই আমি আবার কর্তনে বসিয়ে দেবো। এই দেখো, বিনা বেতনে ছুটি 3,600 টাকা, 2,400 টাকা, এই 6,000 টাকা। এখন তাহলে খ যে কর্তন সময় পেলা, এই যে 3 টাকা পেলে, এর যোগফল, এর মোট কর্তন 5,500 টাকা, এইভাবে লিখবা। আর এর হচ্ছে 4,500 টাকা, এটার মোট আবার কত? 10,000 টাকা। এখন আমি কি লিখছি? অতে নিট বেতন ক মাইনাস খ। এই দেখো ক, মন্টুর কয়ের যোগফল 30,700 টাকা, ক্ষয়ের যোগফল 5,500 টাকা। এই 30,700 টাকা থেকে 5,500 টাকা বিয়োগ করো, 25,200 টাকা, এটা নিট বেতন। এর 34,000 টাকা, সেখান থেকে 4,500 বিয়োগ করো, এর 29,500 টাকা। এই দুটো যোগ করলে আবার তুমি পাবা 54,700 টাকা। এই হচ্ছেই আমার ক্ষয়ের অ্যান্সার, বেতন বিবরণী। নিট বেতনটা আমরা খুব সহজেই বেতন বিবরণী থেকে নির্ণয় করলাম। আমাদের খ হয়ে গেল, খ আমাদের এখানে ডান। ওকে, এখন আমরা গয়ের সমাধান করবো। গয় কি বলছে? প্রতিষ্ঠানের বহিতে প্রয়োজনীয় দাবিদার দাখিলা দাও। আবারও আমরা
এই অঙ্ক থেকে জাবেদা করব। আমি তোমাদের গত ক্লাসেই শিখালাম, অর্থাৎ দিনাজপুর বোর্ড 2022 সালের প্রশ্নটা তুমি যদি দেখো, আমি কিন্তু বেতন বিবরণী থেকে কিভাবে জাবেদা করব, মজুরি বিবরণী থেকে কিভাবে জাবেদা করব, এগুলো কিন্তু শিখিয়েছি। আমি আবারও বলতেছি, আমাকে যখন বেতন বিবরণী থেকে, মজুরি বিবরণী থেকে জাবেদা করতে বলবে, আমরা মূলত 3টা জাবেদা করব। প্রথমে আমরা মোট উপার্জনের জন্য জাবেদা করব। মোট উপার্জনের জন্য জাবেদাটা কি হবে? বেতন হলে বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। মজুরি হলে মজুরি হিসাব ডেবিট, প্রদেয় মজুরি হিসাব ক্রেডিট। কারণ আমার এখানে মোট উপার্জন যত, এটাই হচ্ছে প্রতিষ্ঠানের প্রকৃত ব্যয়, বেতন বাবদ ব্যয়। তার মানে কর্মচারীকে এই মাসে এত টাকা দিতে হবে, এত টাকা দিতে হবে, কিন্তু দিন শেষে তত টাকা দিবে না। কর্তন বাদ দেওয়ার পর তোমার কর্মচারীর এগেইনস্টে ভাউচার ইস্যু হবে। এখন মোট উপার্জন কত, এটা কিন্তু আমরা ক্ষয় করছি বেতনের বিবরণী থেকে। এই দেখো আমার এখানে মোট উপার্জন দেওয়া আছে। মোট উপার্জন এই যে 2 জন মিলে 64,700 টাকা। প্রথমে আমি এই 64,700 টাকার জন্য জাবেদা করবো, প্রথম জাবেদা। তাই আমরা খাতায় এটা করাবো, খাতায় লিখবো 11 নং প্রশ্নের সমাধান। এটা আগে লিখছি, আমরা লিখবো গ, লিখবো জাবেদা, জাবেদা সলভ করবো। আমি যেহেতু এখানে জানুয়ারি মাসের জন্য অঙ্ক করতেছি, 2021 জানুয়ারি 31 মাসের শেষ দিব। প্রথমেই আমরা মোট উপার্জনের জন্য জাবেদা করবো। বেতন হলে বেতন হিসাব ডেবিট, মজুরি হলে মজুরি হিসাব ডেবিট। যেহেতু এটা বেতন, তাই লিখবো আমরা, দেখো বেতন হিসাব ডেবিট কত লিখবো আমরা? 64,700 টাকা আমাদের মোট উপার্জন। এই টাকাটা কিন্তু আমি প্রথম জাবেদায় বকেয়া বেতন অর্থাৎ দায় হিসাবের বহিতে বন্ধ করে দেব। তাই আমরা লিখবো বকেয়া বেতন বা প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। আমি লিখছি প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। এটা আছে আমাদের চলতি দায় 64,700 টাকা। প্রথম জাবেদায় আমরা একটা দায়ের সৃষ্টি করলাম, সেটা প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। দ্বিতীয় জাবেদায় এসে আবার জানুয়ারি 31, দ্বিতীয় জাবেদায় এসে এই দায়টাই আগে বন্ধ করব। তাহলে দায়টাকে বন্ধ করার জন্য, দায় ছিল ক্রেডিট, বন্ধ করব মানে দায়টা কমে যাবে, ওই দায়টাই হবে ডেবিট। এই যে প্রদেয় বেতন হিসাব ডেবিট, ওই 64,700 টাকা। এই দায়টা যে বন্ধ করব, কার এগেইনস্টে বন্ধ করব? আমি নিট বেতনের এগেইনস্টে এবং কর্তনের এগেইনস্টে। তার মানে এই দায়ের বিপরীতে নিট বেতন এবং কর্তন গুলো হয়ে যাবে ক্রেডিট। তাহলে আমার নিট কত? নিট আমরা বোর্ডে দেখলেই পাবো, এই যে নিট পাবো 54,700। তাহলে আমরা প্রদেয় বেতন এই যে ক্রেডিট করছিলাম, ওটাকে যে ডেবিট করলাম 64,700, এটাকে আমি বন্ধ করব প্রথমে 54,700 টাকা দ্বারা। এই 54,700 কর্মচারীরা অর্থাৎ মন্টু আর মিন্টু জানুয়ারি মাস শেষে 54,700 টাকা চেক পাবে। এই জন্য এই 54,700 টাকার আমরা ভাউচার রেডি করব। ভাউচার প্রস্তুতের জন্য আমরা আরেকটা দায়ের সৃষ্টি করব, প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট। নিট বেতনের জন্য সেটা 54,700 টাকা। এটা নিটের জন্য আমি বোঝানোর জন্য লিখে দিলাম, নিট 54,700 টাকা। এখন দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক আমাদের ডেবিট ক্রেডিট সমান করতে হবে। তাহলে আমার ডেবিট 64,700, ক্রেডিট 54,700। এখানে আর শর্ট কি কি আছে? আসলে এক্স্যাক্টলি কর্তন গুলা। আমি প্রদেয় ভাউচার হিসাবকে ক্রেডিট করার পর এই যে নিট টাকাটা বসাবো, বসে কর্তন গুলাকে একে একে ক্রেডিট করে দেবো। তাহলে কর্তন কি আছে দেখো, কল্যাণ তহবিল আমাদের মোট আছে 38, লিখবো কল্যাণ তহবিল হিসাব ক্রেডিট, কল্যাণ ভবিষ্যৎ তহবিল ক্রেডিট আমাদের পাবো 3800। ওকে লিখলাম। তারপরে আমাদের কি আছে? কল্যাণ তহবিল, লিখবো কল্যাণ তহবিল হিসাব ক্রেডিট 200, মোট আছে 200, এই যে মোটটা আমরা নিব। তারপরে আমাদের আছে বিনা বেতনের ছুটি, এই যে বিনা বেতনের ছুটি ক্রেডিট আমাদের কত আছে? 6,000। এবার তুমি এই 3টা টাকা যোগ করো, 4টা টাকা যোগ করো, তোমার 64,700 টাকাই হবে। তাহলে দ্বিতীয় জাবেদায় আমরা করে ফেললাম। তৃতীয় জাবেদায় আমি কি করবো? এই যে দ্বিতীয় জাবেদায় আমি আরেকটা দায় সৃষ্টি করছি, প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট। এটার এগেইনস্টে আমরা চেক ইস্যু করব। তাহলে আবার দিব জানুয়ারি 31। আমি প্রদেয় ভাউচারটাকে কমানোর জন্য প্রদেয় ভাউচারটাকে ডেবিট করব। দায় কমলো কত টাকা? ওই 54,700 টাকা। এই 54,700 টাকার এগেইনস্টে আমি মন্টু এবং পিন্টুকে চেক ইস্যু করলাম। তারপরে তারা আমার ব্যাংক থেকে চেকটা ভাঙিয়ে নিয়ে যাবে, তাই আমার ব্যাংক ক্রেডিট হবে, ব্যাংক হিসাব ক্রেডিট ওই 54,700 টাকা। ওকে, এই হচ্ছে আমাদের বেতন বিবরণী হতে বা মজুরি বিবরণী হতে জাবেদা করার উপায়। এখানে জাস্ট যদি মজুরি হতো, বেতন যেখানে যেখানে লিখছো সেখানে মজুরি লিখে দিতা, সব প্রসেস ঠিক থাকতো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।